জীববিজ্ঞান প্রথম পত্র বোটানি। এর ফলে রোগীর অকাল মৃত্যু অবধারিত হয়। বাংলাদেশে ক্রমে এডিস রোগীর সংখ্যা এবং এর রোগের মৃত্যুর সংখ্যা বাড়ছে। বর্তমানে বিশ্বে এইডস রোগীর সংখ্যা প্রায় 5 কোটি। স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্যমতে 2023 সালে বাংলাদেশে এইচআইভি রোগীর সংখ্যা 9,308 জন। ইবোলা ভাইরাস এর সূত্রক আরএনএ দ্বারা গঠিত। আফ্রিকার জায়ারায় এই ইবোলা ভাইরাস এর আক্রমণে মহামারী দেখা দেয়। ইবোলা ভাইরাসের আক্রমণ দেখে কোষ ফেটে যায়। ইবোলা একটি মরণ ভাইরাস। এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে 1976 সালে আফ্রিকার কঙ্গোর ইবোলা নদী প্রথমে এক কৃষক মারা যায়। উক্ত রোগী মারা গিয়েছিল চোখ, নাক, কান ও গলা রক্তক্ষরণ হয়ে। তখন উক্ত নদীর নাম অনুসারে ওই ভাইরাসের নাম হয়েছিল ইবোলা ভাইরাস। স্পর্শকের মাধ্যমে নতুন ব্যক্তি আক্রান্ত হয় এবং আক্রান্ত হওয়া 2 থেকে 21 দিনের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায়। 2014 সালের এবং 2015 সালে প্রথম প্রান্তে পশ্চিম আফ্রিকা, গিনি, সিয়েরা লিওন, লাইবেরিয়া তৎসংলগ্ন এলাকায় মহামারী আকারে ইবোলা ছড়িয়ে পড়ে এবং 250 স্বাস্থ্যকর্মী সহ প্রায় 11,000 লোক মারা যায়। এর ব্যবস্থাপনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কর্তৃক ব্যর্থ হয়েছে। এই ব্যবস্থাপনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ব্যর্থ হয়েছে। 6. জিকা ভাইরাস। জিকা ভাইরাস একটি ফ্ল্যাবি ভাইরাস। একটি ফ্ল্যাভিভেরিডি নামক একটি আরএনএ ভাইরাস, যা 1952 সালে বানরের রক্ত থেকে এবং 1954 সালে নাইজেরিয়া মানুষের দেহ থেকে পৃথক করা হয়। 1947 সালে উগান্ডা জিকা ফরেস্টে বসবাসকারী রেসাস বানরের দেহে এ ভাইরাস প্রথম ধরা পড়ে। উগান্ডার ভাষায় জিকা অর্থ ওভারগ্রোন। বর্তমানে এডিস ইজিপ্টি এবং এডিস অ্যানোফিলি অ্যালবোপিক্টাস মশকের মাধ্যমে এই ভাইরাস সম্প্রতি ব্রাজিল সহ লাতিন আমেরিকার কয়েকটি দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। এতে মৃত্যুহার কম, কারণ এর দ্বারা সাধারণত মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি আক্রান্ত হয় না। এটি ছোঁয়াচে রোগ নয়। জিকা ভাইরাস মশকটি উড়ে এক দেশ থেকে পার্শ্ববর্তী দেশে চলে যেতে পারে, তাই এটি একটি দুশ্চিন্তার কারণ হয়ে গিয়েছে। প্রতিরোধ ডেঙ্গুর মতোই এ ভাইরাসের আক্রমণ শরীরে সামান্য জ্বর, র্যাশ, জয়েন্টে ব্যথা, চক্ষু লাল হওয়া, মাংসপেশিতে ব্যথা, মাথা ব্যথা, দেহে ফুসকুড়ি ওঠা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। গর্ভবতী নারীদের দেহে জিকার সংক্রমণ হলে নবজাতক শিশু অপেক্ষাকৃত ছোট আর অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মায়। চিকিৎসকের ভাষায় একে মাইক্রোসেফালি বলে। ব্রাজিলে সম্প্রতি এই ত্রুটিযুক্ত নবজাতকের তথ্য সবচেয়ে বেশি পাওয়া গিয়েছে। জিকার সংক্রমণে থাকা অনেক এলাকাগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশগুলো। এই অঞ্চলের এর মধ্যেই মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এছাড়াও আফ্রিকা এবং এশিয়া মহাদেশের অধিবাসীরাও সংক্রমণে ঝুঁকিতে রয়েছে। 2016 সালে মার্চ মাসে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় 67 বছর বয়সী এক মহিলার রক্তে জিকা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। যুক্তরাষ্ট্রে কুয়েতের রিকো অঞ্চলে জিকা ভাইরাসে আক্রান্ত 600 জন রোগীর মধ্যে প্রথম একজন রোগী 2016 সালে ফেব্রুয়ারি মাসে মৃত্যুবরণ করেছেন। নিপা ভাইরাস প্যারামাইক্সোভিরিডি পরিবারভুক্ত একটি আরএনএ ভাইরাস, যার গণের নাম হেনিপাভিরাস। 1999 সালে মালয়েশিয়ার শূকরের খামারে প্রথম ধরা পড়লেও দ্রুত দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়ে। বাদুড় এ ভাইরাসটির বাহক এবং কাঁচা খেজুরের রসের মাধ্যমে ভাইরাসে মানবদেহে সংক্রমিত অনুপ্রবেশ হয়। এ ভাইরাসের আক্রমণে শ্বসন জটিলতা, মানুষের গৃহপালিত পশু পাখির মৃত্যু ঘটে। সার্স ভাইরাসের কারণে চীন, তাইওয়ান, কানাডা প্রভৃতি দেশে বহু লোকের মৃত্যু হয়েছে। মার্স মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম ভাইরাসও এটি মারাত্মক ভাইরাস। বার্ড ফ্লু এটি ভাইরাসজনিত রোগ। 2008 সালে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বার্ড ফ্লু মহামারী আকার হয়েছিল। বর্তমানে বাংলাদেশে প্রতি বছরই হাজার হাজার মুরগি এ রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা N5H1, হ্যামাগ্লুটিন টাইপ 5, নিউরামিনিডেসিন টাইপ 1 ভাইরাসের আক্রমণে হাঁস মুরগি বার্ড ফ্লু নামক মারাত্মক রোগের সৃষ্টি হয়, পোলট্রি শিল্পকে ধ্বংস করে।
সোয়াইন ফ্লুর ভাইরাস SIV দ্বারা সৃষ্টি হয়। 2009 সালে এপ্রিল মাসে সোয়াইন ফ্লু শনাক্ত করা হয়। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সাবটাইপ H5N1 ও H1N1, হেমোগ্লুটিনিন টাইপ 1 ও নিউরোমিডিসিন টাইপ 1 এর কারণে বার্ড ফ্লু ঘটে থাকে। এই ভাইরাস দ্বারা মানুষ ও শুকর আক্রান্ত হয়। 2015 সালে ফেব্রুয়ারি মাসে ভারতে বহু লোক 2100 জন মারা যায় এবং 34,000 মানুষ আক্রান্ত হয়। বিশ্বায়ন যুগে এ রোগ দ্রুত বিস্তার ঘটেছে মেক্সিকো থেকে সারা বিশ্বে। হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে মানুষের লিভার ক্যান্সার, প্যাপিলোমা ভাইরাস দিয়ে অ্যানোজেনিটাল জরায়ুর মুখ ক্যান্সার, হ্যারপিস সিম্পলেক্স দিয়ে ক্যাপাসিস সার্কোমা ইত্যাদি মারাত্মক হয়ে থাকে বলে ধারণা করা হয়েছে। মানুষের অসুস্থ হওয়ার একটি সাধারণ কারণ হলো সর্দি জ্বর। বিভিন্ন প্রকৃতির অনেকগুলো ভাইরাস এর জন্য দায়ী, তাই এর জন্য কোনো ভ্যাকসিন তৈরি করা সম্ভব হয়নি। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জিনোম মাত্র 8টি জিন বহন করে, যা 11টি প্রোটিনের জন্য কোড তৈরি করে। এদের পলিমার এনজাইম অধিক হারে রেপ্লিকেশন এবং ইরর সৃষ্টি করে। এর ফলে অনেক সংখ্যক মিউটেশন ঘটে এবং অনেক বেশি পরিমাণে স্ট্রেইন তৈরি হয়। এর ফলে পরবর্তী সিজনে ভাইরাসটি পরিবর্তন হয়ে যায়। চিকুনগুনিয়া, এটি এক প্রকার RNA ভাইরাস জনিত রোগ। এ ভাইরাস আলফা গণভুক্ত এইডিস ইজিপ্টি এইডিস অ্যালবোপিক্টাস মশকি দ্বারা ভারতীয় উপমহাদেশে এ রোগ ছড়ায়। এই রোগটি প্রথম আবিষ্কৃত হয় 1952 সালে তানজানিয়ায়। 2008 সালে বাংলাদেশে প্রথম এই রোগ ধরা পড়ে। 2017 সালে এপ্রিল-মে মাসে বাংলাদেশে চিকুনগুনিয়া ভাইরাসের ব্যাপক বিস্তার লক্ষ্য করা যায়। এই রোগে উচ্চ জ্বর, জয়েন্টে জয়েন্টে ব্যথা, শরীরে র্যাশ ওঠা, মাথা ব্যথা, দুর্বলতা ইত্যাদি রোগ দেখা যায়। অনেকের জ্বর কমে গেলেও ব্যথা 3 থেকে 4 মাস পর্যন্ত থাকতে পারে। কোভিড-19, এ রোগ নোভেল করোনা ভাইরাস সংক্রমণে হয়ে থাকে। রোগের লক্ষণসমূহ: করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার 14 দিনের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায়। এজন্য সন্দেহজনক যার লক্ষণ প্রকাশিত হয়নি কিন্তু আক্রমণ হয়ে থাকতে পারে, ব্যক্তিকে 14 দিন কোয়ারেন্টাইনে রাখতে হয়। কোয়ারেন্টাইনে হলো নিজেকে একটি ঘরে সম্পূর্ণ বদ্ধ করে রাখা। এ সময় কারো কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান থাকলে তাকে বলা হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। এ সময় কারোর সাথে মেলামেশা করা যায় না। এই অবস্থায় বাড়িতে থাকতে বলা হয় হোম কোয়ারেন্টাইন। হাসপাতালে অন্য কোনো পরিষেবা থাকলে বলা হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। মার্চ 2021 সালে ছড়িয়ে পড়া ভারতীয় ডেল্টা প্রকরণ 2 থেকে 3 দিনই অতি মারাত্মক আকার ধারণ করে। এতে দ্রুতই দেহের অক্সিজেনের মাত্রা কমে যায়। লক্ষণ: প্রথম প্রকাশ পায় জ্বর, এরপর শুকনো কাশি, কিছুদিন পর শ্বাসকষ্ট। এসবের প্রধান লক্ষণ। এছাড়াও সর্দি, গলা ব্যথা, মাথা ব্যথা, দুর্বলতা, পাতলা পায়খানা, এমনকি মাংসপেশিতে ব্যথা। শেষ পর্যন্ত নিউমোনিয়ার মতো জটিলতার সৃষ্টি হতে পারে। বিশেষ স্থান ও রোগীভেদে আরও কিছু লক্ষণ প্রকাশ পেতে পারে। তার মধ্যে খাবারের কোনো স্বাদ না পাওয়া একটি। বাংলাদেশের প্রায় 40% ব্যক্তি কোনো লক্ষণ ছাড়াই চিকিৎসায় পজিটিভ এসেছে। রোগাক্রান্ত আইসোলেশনে থাকতে হয়। আইসোলেশনে থাকা ব্যক্তি এ সময় কোনো সুস্থ লোকের সাথে দেখা করা, মেলামেশা করা থেকে বিরত থাকবেন এবং চিকিৎসা নেবেন। প্রতিষেধক: ইতিমধ্যে বেশ কয়েকটি টিকা আবিষ্কার ও প্রয়োগ শুরু হয়েছে। তবুও প্রতিরোধ ব্যবস্থাই উপযুক্ত ব্যবস্থা। প্রতিরোধ ব্যবস্থা হলো সুস্থ ব্যক্তির জন্য রোগী ও সন্দেহজনক ব্যক্তি থেকে দূরে থাকা, জনসঙ্গম এড়িয়ে চলা, সম্ভব না হলে ঘরে থাকা, অপরিষ্কার হাতে নাক, মুখ ও চোখে স্পর্শ না করা, কারো সাথে বিশেষ করে আক্রান্ত ব্যক্তির সাথে হ্যান্ডশেক বা কোলাকুলি না করা, গণপরিবহন ও লিফট ব্যবহার না করা, পশু পাখির সংস্পর্শ এড়িয়ে চলা, বারবার বিশেষ করে তেমন কিছু স্পর্শ করলে সামান্য পানি দিয়ে অন্তত 20 সেকেন্ড হাত ধোয়া, অন্য ব্যক্তিদের কমপক্ষে 3 ফুট দূরে থাকা, উন্নত মানের মাস্ক ব্যবহার করা 40% পর্যন্ত সংক্রমণ কমাতে পারে। হাসপাতালকে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। হ্যান্ড স্যানিটাইজারের উপর ভরসা না করে সাবান দিয়ে বারবার হাত ধোয়া। কোভিড-19 রোগ কীভাবে ছড়ায়? রোগীর হাঁচি, কাশি, থুতু ও কথা বলার সময় নির্গত জলকণার মাধ্যমে ছড়ায়। তাই রোগী থেকে কমপক্ষে 3 ফুট দূরে অবস্থান করতে হয়। ধূলিকণার মাধ্যমে বাতাসে কিছুটা ছড়াতে পারে। কোনো বস্তুর সাথে লেগে থাকা ড্রপলেটের সংস্পর্শে এসেও ছড়াতে পারে।
ভাইরাস রয়েছে এমন কিছু, তাতে হাত দেওয়ার পর সে হাত দিয়ে চোখ নাক মুখ স্পর্শ করলে আক্রান্ত মুখ থেকে মানুষে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত টিস্যু পেপার, কাপড়, দ্রব্যাদি ও আসবাবপত্র থেকে এটির কারণে আবৃত থাকে বলে ভাইরাস 5 দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে। আক্রান্ত অঙ্গ। নোভেল করোনা ভাইরাসের টার্গেট অঙ্গ শ্বসনতন্ত্র, যা নাক মুখ দিয়ে প্রবেশ করে ফুসফুসে পৌঁছায়। দুর্বল ব্যক্তি, শিশু, বয়স্ক এবং পূর্বে থেকে ডায়াবেটিস, কিডনি ও হার্টের রোগী সহজেই নিউমোনিয়া হয়ে যায়, তাই প্রয়োজন পড়ে ভেন্টিলেশনের। তবে দেখা গিয়েছে এরা ফুসফুসে ধমনীতে রক্ত জমাট বাঁধিয়ে ফেলে। এসব রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়ে। চিকিৎসা। রোগীর প্রকাশিত উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়, যেমন অক্সিজেন, প্যারাসিটামল। এছাড়া ভালো ফল পাওয়া গিয়েছে জাপানি ওষুধ অ্যাভিগান, আমেরিকান রেমডেসিভির, কিউবার ইন্টারফেরন, আলফা-2বি, ফ্লাভিপ, পিরভিন ব্যবহারে। মুমূর্ষু রোগীর ক্ষেত্রে প্লাজমা থেরাপিতে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গিয়েছে। আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে এমন ব্যক্তি রক্ত প্লাজমা ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়, তাই সুস্থ ব্যক্তি থেকে নেওয়া প্লাজমা নতুন রোগীকে প্রদান করে চিকিৎসা করা হয়। একে বলা হয় প্লাজমা থেরাপি। রাশিয়ার অ্যাভিফেভিন, চীনের করোনা ভ্যাক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আবিষ্কৃত টিকা আশার আলো নিয়ে আবির্ভূত হয়েছে। ডেক্সাথেমাসন সিরিয়াস রোগীদের ক্ষেত্রে আশাপ্রদ ফল দিয়েছে। বাংলাদেশের বঙ্গোভ্যাক্সকে মানুষের ওপর পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে। অতিমারী করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর mRNA টিকার জন্য নোবেল পুরস্কার পেলে ক্যাথলিন ক্যারিনো ও ড্রু ওয়াইসম্যান 2/10/2023 সালে। অর্থাৎ অতিমারী করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর mRNA টিকার জন্য নোবেল পুরস্কার পেলেন ক্যাথলিন ক্যারিকো ও ড্রু ওয়াইসম্যান। হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ক্যাথলিন ক্যারিকো একজন জৈব রসায়নবিদ। তিনি আরএনএ বিশেষজ্ঞ। মার্কিন চিকিৎসা বিজ্ঞানী ড্রু ওয়াইসম্যান আরএনএ বিশেষজ্ঞ। সংক্রামক পরীক্ষা RT-PCR পরীক্ষা উত্তম। রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন হলো RT-PCR। এই পরীক্ষা পজিটিভ হলে অবশ্যই সেই ব্যক্তি করোনা ভাইরাস আক্রান্ত। নেগেটিভ হলে আক্রান্ত থাকতে পারে, নাও থাকতে পারে, কারণ নোসোফ্যারিঞ্জিয়াল সোয়াব স্যাম্পল নেওয়া ঠিক মতো না হলে আক্রান্ত ব্যক্তি নেগেটিভ আসতে পারে। বুকের এক্স-রে নিউমোনিয়া নিশ্চিত করে। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোভিড-19 প্যান্ডেমিক অর্থাৎ বৈশ্বিক মহামারীর হিসেবে 11 মার্চ 2020 তারিখে ঘোষণা করা হয়েছে। 19 ডিসেম্বর 2019 চীনের উহানে একটি প্রথম শনাক্ত করা হয়। 31 ডিসেম্বর 2019 একজনের মাধ্যমে পৃথিবীবাসী এ সম্বন্ধে জানতে পারে। কিছুদিনের মধ্যেই বিশ্ববাসী এ সকল দেশ 213টি এর দ্বারা আক্রান্ত হয়েছে এবং 10 অক্টোবর 2022 পর্যন্ত মোট 6,26,00,000 ইত্যাদি মোট মৃত্যু 6 সংখ্যার জন, যা ক্রমবর্ধমান। 8 মার্চ 2020 সালে বাংলাদেশে প্রথম 3 জন কোভিড-19 রোগী শনাক্ত করা হয়। 10 অক্টোবর 2022 সালে মোট আক্রান্ত সংখ্যা 20 লক্ষ ছাড়িয়ে যায় এবং মৃত্যু হয় 29,000-এর মতো। এ সংখ্যা ক্রমই বৃদ্ধি পাচ্ছে। করোনা মহামারীর জরুরি ব্যবস্থা প্রাপ্তি ঘোষণা করেছে 5 মে 2023 সালে। এ পর্যন্ত মোট আক্রান্ত ছিল 68,77,00,000 এবং মোট মৃত্যু ছিল 68,70,000 এবং 68,77,00,000 এবং মোট মৃত্যু ছিল 68,70,000, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। এই জরিপে বলছে প্রত্যেক প্রকৃত মৃত্যু 2 কোটির মতো। হিউম্যান হার্পিস ভাইরাস, এটি র্যাডিনোগনের DNA ভাইরাস। এর দ্বারা ক্যাপসি সার্কোমা সম্পর্কিত রোগীর ত্বক ক্যান্সার হয়। এর দ্বারা ক্যাপসি সার্কোমা HIV সম্পর্কিত রোগীদের ত্বক ক্যান্সার হয়। ভাইরাসের উপকারিতা। বিজ্ঞানীগণ ভাইরাসকে বিভিন্নভাবে মানুষের কিছু উপকারে আনতে সক্ষম হয়েছেন, যেমন বসন্ত, পোলিও, প্লেগ ও জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা ভাইরাস দিয়েই তৈরি করা হয়। ভাইরাস হতে জন্ডিস রোগের টিকা তৈরি করা হয়।
কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি রোগের ঔষধ তৈরিতে ব্যাকটেরিওফাজ ব্যবহার করা হয়। ভাইরাস বর্তমানে বহুল আলোচিত জেনেটিক প্রকৌশলে বাহক হিসেবে ব্যবহার করা হয়। ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে ভাইরাস ব্যবহার করা হয়। কতিপয় ক্ষতিকর কীটনাশক দমনেও ভাইরাসের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্রে এনপিভি নিউক্লিয় পলিমারেজ ভাইরাসকে কীটপতঙ্গনাশক হিসেবে প্রয়োগ করা হয়। ফাজ ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ব্যাকটেরিয়াজনিত রোগের হাত থেকে মানুষকে রক্ষা করে থাকে। টিউলিপ, লাল টিউলিপ ফুল ভাইরাসের সংক্রমণ হতে লম্বা লম্বা সাদা দাগ পড়ে, একে ব্রোকেন টিউলিপ বলে। এর ফলে ফুলের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং ফুলের মূল্য বেড়ে যায়। অস্ট্রেলিয়ার খরগোশের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় ফসলের চরম ক্ষতি হচ্ছিল। মাইক্সোভিরাস এর সাহায্যে খরগোশ নিধন করে তাদের সংখ্যা কমানো হয়েছে। ভাইরাসের রোগ নিয়ন্ত্রণ দুটি উপায় আছে, যথা ভ্যাকসিনেশন বা টিকা প্রদান। এর মাধ্যমে মানবদেহে ইমিউন সিস্টেম শক্তিশালী করা হয়। টিকা হলো রোগ প্রতিরোধ ব্যবস্থা, প্রিভেনশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত টিকা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোভ্যাক আর যুক্তরাষ্ট্রের ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসন ইত্যাদি। রাশিয়ার স্পুটনিক টিকাও কার্যকারী প্রমাণিত হয়েছে। অনেক দেশের ব্যবহারে টিকা প্রয়োগ করে রোগ অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। বাংলাদেশের গণহারে টিকা প্রয়োগ করা হয়েছে, এখন তা চলমান আছে। অ্যান্টিভাইরাল ওষুধ, যা দিয়ে রোগের অগ্রযাত্রা রোধ করা যায়। ইন্টারফেরন একটি অ্যান্টিভাইরাস ড্রাগ। অনেক উদ্ভিদে অ্যান্টিভাইরাল উপাদান রয়েছে। ইন্টারফেরন ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে। ভাইরাসের দেহে কোনো মেটাবলিজম নেই, তাই অ্যান্টিবায়োটিক দিয়ে প্রতিরোধ করা যায় না, কিন্তু ভাইরাল এনজাইমকে অ্যান্টিভাইরাল ওষুধ দিয়ে ব্যবহার করা শুরু হয়েছে। টোবাকো মোজাইক ভাইরাসের নাম। এটির পোষক দেহ তামাক। সৃষ্ট রোগের নাম তামাকে মোজাইক রোগ। বিন মোজাইক ভাইরাস, শিমের মোজাইক রোগ। বুস্টিশন ভাইরাস, টমেটোর বুস্টিশন রোগ। টুংরো ভাইরাস, ধানের টুংরো রোগ। বাঞ্চিটপ ভাইরাস, কলার বাঞ্চিটপ রোগ। পটেটো মোজাইক ভাইরাস, গোল আলুর মোজাইক রোগ। HIV ভাইরাস, পোষক দেহ মানুষ। সৃষ্ট রোগের নাম এইডস। স্লাবি ভাইরাস, মানুষ। ডেঙ্গি জ্বর। ইনফ্লুয়েঞ্জা, হাঁস মুরগি, বার্ড ফ্লু। চিকুনগুনিয়া, মানুষ। চিকুনগুনিয়া। ইনফ্লুয়েঞ্জা H1N1, মানুষ। শুকর, সোয়াইন ফ্লু। নিপা ভাইরাস, মানুষ। সার্স। র্যাবিস ভাইরাস, মানুষ। জলাতঙ্ক। ভেরিওলা ভাইরাস, মানুষ। গুটি বসন্ত। ভেরিওলা ভাইরাস হচ্ছে গুটি, এবং ভ্যারিসেলা জোস্টার ভাইরাস হচ্ছে মানুষ ও পশু পাখির দেহে জল বসন্ত। হচ্ছে অ্যাডেনোভাইরাস, মানুষের নিউমোনিয়া। ইবোলা ভাইরাস, মানুষের কোষের লাইসিস। রাইনোভাইরাস, মানুষের সাধারণ সর্দি কাশি। রুবিওলা ভাইরাস, মানুষের হাম। পোলিও ভাইরাস, মানুষের পোলিও মাইলাসিন। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মানুষ। ইনফ্লুয়েঞ্জা। হার্পিস ভাইরাস, মানুষ। হার্পিস। হেপাটাইটিস বি ভাইরাস, মানুষ। জন্ডিস, লিভার ক্যান্সার। ইয়েলো ফিভার ভাইরাস, মানুষ। পীতজ্বর। ভ্যাকসিনিয়া ভাইরাস, মানুষ। বসন্ত। ফুড অ্যান্ড মাউথ ভাইরাস, মানুষ। পা ও মুখের ক্ষত। প্যালিওমা ভাইরাস, ইঁদুরের টিউমার। হার্পিস সিমপ্লেক্স, মানুষ। হার্পিস সার্কোমা। নোভেল করোনা ভাইরাস, মানুষ। COVID-19। প্যাপিলোমা ভাইরাস, মানুষ। অ্যানোজেনিটাল ক্যান্সার, অর্থাৎ প্যাপিলোমার কারণে এইনোজেনিটাল ক্যান্সার হয়ে থাকে। ভাইরাসজনিত রোগ, ভাইরাল ডিজিজ। ভাইরাস বলতে রোগ সৃষ্টিকারী বিষাক্ত বস্তুকে বোঝায়। মানুষ, গাছপালা, পশু পাখি বহু রোগ ভাইরাস দ্বারা হয়ে থাকে। এখানে কয়েকটি ভাইরাসজনিত রোগের সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া হলো। মানুষ রক্ত পরীক্ষার মাধ্যমে হেপাটাইটিস সি ভাইরাস শনাক্ত ও ঔষধ আবিষ্কারের জন্য চিকিৎসা নোবেল পুরস্কার পেলেন মার্কিন বিজ্ঞানী হার্ভে জে অল্টার, চার্লস রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হকটন। ভাইরাল হেপাটাইটিস। সাধারণ লিভার প্রদাহকে হেপাটাইটিস বলা হয়। ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে লিভার প্রদাহ হলে তাকে ভাইরাল হেপাটাইটিস বা সংক্ষেপে হেপাটাইটিস বলা হয়। এটি জন্ডিসের অন্যতম কারণ। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 3% এবং বাংলাদেশে
40 লক্ষ লোক এ রোগে আক্রান্ত। 85% ক্ষেত্রে এ রোগ লিভারে স্থায়ী আক্রমণ গড়ে তোলে, যা 10-15 বছরের মধ্যে জটিলতা দেখা দেয়। রোগের কারণ: হেপাটাইটিস রোগের কারণ হলো হেপাটাইটিস বি ভাইরাস। এছাড়াও হেপাটাইটিস এ ভাইরাস রোগে হেপাটাইটিস সি ভাইরাসকে বলা হয় তুষের আগুন নীরব ঘাতক এবং আক্রান্ত রোগীর সুচিকিৎসার অভাবে অধিকাংশ সময় মারা যায়। হেপাটাইটিস ডি ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস দিয়ে লিভার প্রদাহ হয়ে থাকে। হেপাটাইটিস ডি ভাইরাস এবং ই ভাইরাস দিয়ে লিভার প্রদাহ হয়ে থাকে। অধিকাংশ হেপাটাইটিস বি ভাইরাসের আক্রমণে ঘটে থাকে। অধিকাংশ হেপাটাইটিস বি ভাইরাস আক্রমণ হয়ে থাকে। হেপাটাইটিস সি অবশ্য হেপাটাইটিস বি অপেক্ষা অধিক মারাত্মক। হেপাটাইটিস বি ভাইরাস হলো একটি ডিএনএ ভাইরাস। ডিএনএ দ্বিসূত্রক ও বৃত্তাকার। এই ভাইরাসের প্রোটিন আবরণের ওপর আরেকটি আবরণ থাকে। এই ভাইরাস বিভিন্নভাবে ছড়াতে পারে, যেমন আক্রান্ত মায়ের বুকের দুধ এর পানের মাধ্যমে শিশু আক্রান্ত হতে পারে। আক্রান্ত ব্যক্তি ইনজেকশনি সিরিজের মাধ্যমে সুস্থ ব্যক্তির দেহে এই ভাইরাস প্রবেশ করতে পারে। অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। এছাড়াও মাইটোমেগালোভাইরাস, হ্যাপিস্টেইন বার ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স, হার্পিস জোস্টার ভাইরাস কোনো সময় শিশুর হেপাটাইটিস সৃষ্টি করে। নিম্নে হেপাটাইটিস ভাইরাসের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। বৈশিষ্ট্য: এইচএভি, এইচবিভি, এইচসিভি, এইচডিভি, এইচইভি। ভাইরাস গ্রুপ: এন্টারোভাইরাস, এটি হ্যাপাডিএনএ ভাইরাস। সিটি হচ্ছে ফ্লাভিভাইরাস, ডিটি অসম্পূর্ণ ভাইরাস এবং ইটি ক্যালিসি ভাইরাস। নিউক্লিক অ্যাসিড আরএনএ, ডিএনএ, একসূত্রক আরএনএ, আরএনএ। আয়তন 27 nm, 42 ন্যানোমিটার, 30 থেকে 38 ন্যানোমিটার, 35 ন্যানোমিটার, 27 ন্যানোমিটার। সুপ্তিকাল: 14 থেকে 28 দিন, 45 থেকে 180 দিন, 18 থেকে 180 দিন, 21 থেকে 49 দিন, 21 থেকে 56 দিন। বড় বলা যায় ভাইরাসের গ্রুপ হচ্ছে: প্রথমটি এন্টারোভাইরাস, যেটি এ দিয়ে, বি দিয়ে হ্যাপাডিন এ ভাইরাস, আবার সি দিয়ে হ্যাপাডিএনএ ভাইরাস হচ্ছে বি দিয়ে, এন্টারো এ দিয়ে, সি দিয়ে ফ্লাভি ভাইরাস, আর ডি দিয়ে অসম্পূর্ণ ভাইরাস, আর ই দিয়ে ক্যালিস ভাইরাস। রোগের লক্ষণ: ভাইরাসের মাধ্যমে রোগ দেহে প্রবেশ করে এবং লিভারে নিত হয় এবং লিভারকে আক্রমণ করে। এই ভাইরাস কর্তৃক আক্রান্ত হওয়ার প্রথম দিকে কোনো লক্ষণই প্রকাশ পায় না এবং ইনকিউবেশন পিরিয়ড সুপ্তিকাল 45 থেকে 180 দিন। ক্রমশ জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, ক্ষুধামন্দা, খাবারে অরুচি, বমি ভাব, দুর্বলবোধ, পাতলা পায়খানা, হাড়ের গিঁটে ব্যথা ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়। পরবর্তীতে প্রস্রাব হলুদ হয়, চোখের সাদা অংশ এবং সমস্ত শরীর হলুদ বর্ণ দেখায়, পেটে ও পায়ে পানি জমা হতে পারে। আক্রান্ত ব্যক্তি সবসময় অস্বস্তি বোধ করে। শেষ পর্যন্ত লিভারের সিরোসিস, লিভার ক্যান্সার হেপাটাইটিস বি ও সি ভাইরাস আক্রমণে হয়ে থাকে। রক্তে বিলিরুবিন এবং এসজিপিটি এর মাত্রা বৃদ্ধি ঘটে। এই দুটি পরীক্ষার মাধ্যমে রোগ সঠিকভাবে নির্ণয় করা যায়। হেপাটাইটিস বি নির্ণয়ের জন্য রক্তের এইচবি সারফেস অ্যান্টিজেন সারফেস অ্যান্টিজেন পরীক্ষা করতে হয়। প্রতিকার ও নিয়ন্ত্রণ: রোগের লক্ষণ প্রকাশ পেলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। সাধারণত কোনো কার্যকারী চিকিৎসা নেই। নিয়মিত চিকিৎসা সুস্থ থাকা যায়, কিন্তু সম্পূর্ণ আরোগ্য হওয়া যায় না। এর মূল চিকিৎসা হলো রোগীকে 10 থেকে 12 দিন পূর্ণ বিশ্রামে রাখা। গ্লুকোজে শরবত খাওয়ালে উপকার পাওয়া যায়। অরহর পাতা, বই, আমলা পাতা ইত্যাদি রস খাওয়ার উপকার পেয়েছে বলে অনেকে দাবি করেছেন। অ্যামক্সিসিলিন ও মেট্রোনিডাজোল, ভিটামিন সি প্রভৃতি ওষুধ খাওয়াতে হবে। প্রতিকারের একটিমাত্র উপায় হলো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন গ্রহণ করা। হেপাটাইটিস বি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের ডোজ 4টি। প্রথম 3টি 1 মাস পর, চতুর্থ ডোজটি 1 বছর পর, পঞ্চম বছর পর বুস্টার ডোজ নিতে হয়। এর মাধ্যমে শরীরে হেপাটাইটিস বি ভাইরাসের বিপক্ষে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। রক্ত পরীক্ষা করে এইচআইভি সারফেস অ্যান্টিজেন পজিটিভ হলে বি ভাইরাস আক্রান্ত বলে নেওয়া হয় এবং তাকে ধরে নেওয়া হয় এবং তাকে ভ্যাকসিন দেওয়া হয় না। মা থেকে শিশুতে এ রোগ ছড়াতে পারে, তাই সাবধান হতে হবে।
রক্ত দেওয়া নেওয়ায় সাবধান হতে হবে। আক্রান্ত ব্যক্তির সাথে যৌন মিলন করা যাবে না। সব ক্ষেত্রে ডিসপ্রপোজিবল সিরিঞ্জ ব্যবহার করা, সেলুনে সেভ করা পরিহার করতে হবে। প্রতিজনের জন্য আলাদা আলাদা ব্লেড ব্যবহার করা উচিত। ব্যক্তিগত টয়লেট্রিজ যেমন টুথব্রাশ, লেজার, নেইল কাটার ও রক্তগ্রহণের যন্ত্রপাতি অন্যকে ব্যবহার না করা। HAV ও HEV ভাইরাস পানিবাহিত এবং বাকি সব রক্তের মাধ্যমে ছড়ায়। ডেঙ্গু ফিভার রোগের কারণ। ডেঙ্গু প্রকৃত উচ্চারণ ডেঙ্গি, একটি ভাইরাস ঘটিত রোগ। এই ভাইরাসের জীবাণুটির নাম ফ্ল্যাভিভাইরাস বা ডেঙ্গি ভাইরাস। এটি একটি একসূত্রক DNA ভাইরাস। এই ভাইরাসের বাহক হল এডিস এজিপ্টি এল। এডিস অ্যাডোপিক্টাস নামক মশকি, আর এর পোষকের দেহ হলো মানুষ। প্রতি বছর সারা বিশ্বে প্রায় 10 কোটি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। 2019 সালের জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে ডেঙ্গুর ব্যাপক বিস্তার ঘটে। অধিকাংশ লোক ডেঙ্গু আক্রান্ত হয় এবং শত শত লোক মারা যায়। 2019-এর পরবর্তী বছরগুলোতে প্রতি বছর ডেঙ্গুর প্রকোপ পরিলক্ষিত হচ্ছে। 2023 সালে ডেঙ্গুর প্রকোপ রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আক্রান্ত কয়েক লক্ষ, মৃত্যু 1700 এর উপরে। রোগের লক্ষণ। সাধারণ ডেঙ্গু জ্বর। প্রথমে শীত ভাব হয়ে প্রচণ্ড জ্বর দেখা দেয়। জ্বর 2003 থেকে 2005 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে। বাংলাদেশে 2019 সালের জুলাই পরবর্তী ডেঙ্গু জ্বর 2002 ডিগ্রি ফারেনহাইটের উপরে ওঠেনি এবং শরীর ব্যথা অপেক্ষাকৃত কম ছিল। এটা সম্ভবত জীবাণুর উপর নতুন প্রকরণ ছিল। সাধারণ স্ত্রী ডেঙ্গু মশার কামড় 2 থেকে 7 দিন পর জ্বর দেখা যায়। ডেঙ্গু জ্বরে রোগীর তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, পেট ব্যথা, কপাল ব্যথা, গলা ব্যথা হয়। রোগীর সমস্ত শরীর, মাংসপেশি, পিঠ, কোমর, ঘাড়, হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথা হয়। মেরুদণ্ডে ব্যথাসহ কোমর ব্যথা এ রোগের বিশেষ লক্ষণ। একে হাড় ভাঙা জ্বর বলে। শরীরের লালচে রঙের র্যাশ দেখা দিতে পারে। বমি ভাব ও খাওয়ারে অরুচি হতে পারে। মারাত্মক পর্যায়ে পৌঁছালে রক্তক্ষরণ হয়। হেমোরোজিক ডেঙ্গু জ্বর। সাধারণ ডেঙ্গু জ্বরের জটিলতা থেকে হেমোরোজিক ডেঙ্গু জ্বর দেখা যায়। এতে কয়েকদিন পরে রোগীর নাক, মুখ, দাঁত, মাড়ি, ত্বক ইত্যাদি রক্তক্ষরণ দেখা যায়। পায়খানার সাথে রক্ত যেতে পারে। রক্তে বমি হতে পারে। চোখ কোণে রক্ত জমাট হতে পারে। রক্তে প্লেটলেট ভীষণ হ্রাস পায় এবং রক্ত জমাট বাঁধতে পারে না। সঠিক চিকিৎসা না হলে মৃত্যু ঘটতে পারে। ডেঙ্গু শক সিনড্রোম। হোমোকনসেন্ট্রেশন ঘটতে দেখা যায়। 3 ধরনের ডেঙ্গু জ্বরের মধ্যে হেমোরেজিক ডেঙ্গু জ্বর ও ডেঙ্গু শক সিনড্রোম অত্যন্ত মারাত্মক। রোগ নির্ণয়। নিম্নে বর্ণিত উপায়ে ডেঙ্গু জ্বর নির্ণয় করা যায়। সেরোলজি। রক্ত পরীক্ষা NSI অ্যান্টিজেন এবং IgM ও IgG অ্যান্টিবডির উপস্থিত থাকতে পারে অথবা তীব্র সংক্রমিত রক্তে অ্যান্টিবডির পরিমাণ 4 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। প্লেটলেট পরীক্ষা। রক্তে অণুচক্রিকার সংখ্যা 1,50,000 মিলিমিটার কিউব এর নিচে নেমে আসে। সেল কালচার। রক্ত কণিকায় কালচার করেও ভাইরাস শনাক্ত করা যায়। প্রতিকার ও চিকিৎসা। ডেঙ্গু জ্বরে রোগীকে অ্যাসপিরিন জাতীয় ঔষধ দিলে মারাত্মক পরিণতি দেখা দিতে পারে, তাই অ্যাসপিরিন জাতীয় ঔষধ দেওয়া যাবে না। জ্বর ও ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ঔষধ দিতে হবে। রক্তের সাম্যতা রক্ষার জন্য প্লেটলেট ট্রান্সমিশনের প্রয়োজন পড়ে। রোগীকে প্রচুর পরিমাণে পানি, ফলের রস, তরল খাবার দিতে হবে। মাথায় পানি ঢালা, গায়ে ঘাম মুছে ফেলা, ভেজা কাপড় দিয়ে শরীর স্পঞ্জ করে নেওয়া রোগীর জন্য ফলদায়ক হয়। দুগ্ধপোষ্য শিশু অবশ্যই মায়ের দুধ খাওয়াতে হবে। এছাড়া গর্ভবতী মায়েদের ডেঙ্গু হলে অন্যান্য রোগীর মতো যত্ন নিতে হবে। রোগীর অবস্থা জটিল হলে অবশ্যই হাসপাতালে নিতে হবে। জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যাল ডেঙ্গু টিকা কিউডেকা ব্যবহারের অনুমতি দিয়েছে বিশ্ব সংস্থা। 6 থেকে 16 বছর বয়সী টিকা এই টিকা দেওয়া যাবে। অনুমোদন দিয়েছে 2 অক্টোবর 2023 সালে। প্রতিরোধ। ডেঙ্গু মশা নিধন করারই প্রতিরোধের প্রধান উপায়। এ মশা দিনের বেলা কামড়ায়, কাজেই দিনের বেলা মশার কামড় হাত থেকে বাঁচতে হবে। রোগ প্রতিরোধ। দিনের বেলা মশারি টাঙিয়ে ঘুমানো, মশার কয়েল অথবা ইলেকট্রিক ভ্যাপার ম্যাট ব্যবহার করতে হবে যাতে মশা কামড়াতে না পারে। এই মশা ময়লা পানিতে জন্মায় না। বাড়ির আশেপাশে বিভিন্ন কন্টেইনার, ফুলের টব, ভাঙাড়ি ইত্যাদি, ডাবে ঘষা ইত্যাদি রক্ষিত ও সঞ্চিত পরিষ্কার থাকতে জন্মায়, তাই পানির উৎস ধ্বংস করতে হবে, অর্থাৎ পানি জমতে না দেওয়া।
এডিস মশা গড়ে 21 দিন বাঁচে, তাই সাথে লার্ভা ও পূর্ণাঙ্গ মশা নিধনের জন্য নিয়মিত পতঙ্গনাশক স্প্রে করে রোগ প্রতিরোধ করা যায়। সম্প্রতি আমেরিকায় ফ্লোরিডাতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে পতঙ্গনাশক ছাড়াই ডেঙ্গু মশা নিধনের ব্যবস্থা আবিষ্কৃত হয়েছে। বিটিআই ব্যাসিলাস থুরিনজেনেসিস ইসরায়েলেনসিস একটি সক্রিয় লার্ভাসাইট। এটি স্প্রে করে ডেঙ্গু লার্ভা নিয়ন্ত্রণ রাখা যায়। একবার প্রয়োগ করলে 2 সপ্তাহ কার্যকর থাকে। পেঁপের রিং স্পট বা মোজাইক রোগ। রিং স্পট ও মোজাইক ডিজিজ অফ পাপায়া। পৃথিবীর অনেক দেশে একটি উল্লেখযোগ্য অর্থকারী ফসল হিসেবে পেঁপে চাষ হয়। বর্তমানে বাংলাদেশে একটি কার্যকারী ফসল হিসেবে পেঁপের চাষ শুরু হয়েছে। পেঁপের রোগবালাই অপেক্ষাকৃত কম হলেও কখনো কখনো ক্ষেতের পুরো ফসল নষ্ট হয়ে যেতে পারে। পেঁপের সবচেয়ে ক্ষতিকর রোগ হলো ভাইরাস রিং স্পট রোগ। ভারত, বাংলাদেশ, চীন, থাইল্যান্ড, ফিলিপাইনে এ রোগের প্রাদুর্ভাব বেশি। এছাড়াও দক্ষিণ আমেরিকা ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, হাওয়াই, টেক্সাস সহ কয়েকটি অঙ্গরাজ্যে পেঁপে গাছে এ রোগ মহামারী আকার দেখা দেয়। উদ্ভিদ কোষতত্ত্ববিদ জেনসন 1949 সালে এ রোগের নামকরণ করে রিং স্পট রোগের কারণ। এটি ভাইরাস দ্বারা পেঁপের রিং স্পট রোগ হয়। ভাইরাস সাধারণভাবে পাপায়া রিং স্পট ভাইরাস বা পিআরএসবি নামে পরিচিত। এর গণ পটি ভাইরাস, গোত্র পটিভিরিডি এবং পিআরএসবি কতকটা দণ্ডাকৃতি, একটি 760 থেকে 800 ন্যানোমিটার লম্বা এবং ব্যাস 12 ন্যানোমিটার। পেঁপে ছাড়াও এ ভাইরাস কুমড়া জাতীয় উদ্ভিদে মোজাইক রোগের সৃষ্টি করে। ক্যাপসিডের বাইরে এর কোনো আবরণ নেই। এটি একটি আরএনএ ভাইরাস। পিআরএসবি এর 2টি প্রকরণে পিআরএসবি এবং পিআরএসডব্লিউ এর মধ্যে পিআরএসপি পেঁপের রিং স্পট রোগ হয়। সংক্রমণ: জাপ পোকা ও সাদামাছি। মেলন অ্যাফিড, অ্যাপ্লাস গসিপি অ্যান্ড পিচ অ্যাফিড, মাইজাস পার্সিসি তারা পেঁপে গাছের রিং স্পট রোগের ভাইরাস সংক্রমিত হয়। কোনো আক্রান্ত উদ্ভিদ থেকে জাপ পোকা খাদ্য গ্রহণ করলে 15 সেকেন্ডের মধ্যে ভাইরাস পোকা দেহে চলে আসে এবং সাথে সাথে সুস্থ উদ্ভিদে বসলে উহা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। পোকার দেহে কোনো ভাইরাস সংখ্যার বৃদ্ধি করে না। যদি পেঁপে বাগানের গাছগুলো পোকার খুব কাছাকাছি অবস্থান করে এবং বাগানের জব গাছের পোকা খুব বেশি হয়ে থাকে, তাহলে এ রোগ দ্রুত ছড়ায় এবং 4 মাসের মধ্যে সম্পূর্ণ বাগানের রোগ দ্বারা আক্রান্ত হয়। গাছ কাটার সময় যান্ত্রিকভাবে এ রোগের বিস্তার ঘটতে পারে। রোগের লক্ষণ: রোগের নাম থেকেই লক্ষণ অনুমান করা যায়। রিং বৃত্ত, স্পট দাগ অর্থাৎ বৃত্তাকার দাগ প্রকাশ পায়। বৃত্তাকার দাগের প্রকৃতি হলো কেন্দ্রমুখী সেন্ট্রিক। রোগাক্রান্ত গাছে নিম্নলিখিত লক্ষণ প্রকাশ পায়। উদ্ভিদ জন্মের সাথে সাথে এ রোগের সংক্রমণ ঘটতে পারে। সংক্রমণের 30 থেকে 40 দিনের মধ্যে প্রথম লক্ষণ প্রকাশ পায়। ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে পাতায় হলদে সবুজ মোজাইক কালো দাগ পড়ে। কাণ্ড, পাতার বোটা, ফলে তৈলাক্ত বা পানিসিক্ত সবুজ দাগ রিং স্পট বা রিং সৃষ্টি হয়। অপেক্ষাকৃত কম বয়সে পাতার লক্ষণ প্রথম প্রকাশ পায়। আক্রমণ প্রকট হলে পাতায় বহুল পরিমাণে মোজাইক সৃষ্টি হয়। পাতার আকৃতি ছোট ও কুঁকড়ে যায়। গাছের পাতায় বিকৃতি আকৃতি ক্ষুদ্রাকার কিছু পাতা লক্ষ্য করা যায়। অন্যান্য পাতা ঝরে পড়ে। কখনো কখনো পাতার কেবল শিরাগুলো থাকে। আক্রান্ত কোষের এবং পানি ভেজা গোলাকার দাগ পড়ে এবং দাগের মধ্যবর্তী স্থান শক্ত হয়ে যায়। পেঁপে হলুদ হয়ে যায়। রিং স্পট লক্ষণ প্রকাশিত হয়। আকার ছোট হয়ে যায়। অনেক সময় পুষ্ট হওয়ার আগেই ঝরে যায়। পেঁপের মিষ্টতা ও পেপেইন হ্রাস পায়। ফলন শতকরা 90% পর্যন্ত হ্রাস পেতে পারে। প্রতিকার ও নিয়ন্ত্রণ: জমিতে রোগের লক্ষণ প্রকাশ পেলে সাথে সাথে আক্রান্ত গাছ উঠিয়ে মাটিতে চাপা দিতে হবে এবং পুড়িয়ে ফেলতে হবে। জাল নেট দিয়ে পুরো জমি পোকাসহ ঢেকে দিতে হবে যেন অ্যাফিড পতঙ্গ দ্বারা কোনো গাছ আক্রান্ত না হতে পারে। অ্যাফিড নামক পতঙ্গ নিয়ন্ত্রণের জন্য পেস্টিসাইড স্প্রে রগর ও রেক্সিয়ান বা পারফেক্টিয়ান 40 ইসি অথবা মেটাসিস্টক্স 25 ইসি কীটনাশক 2 মিলিমিটার 1 মিলিমিটার পানিতে মিশিয়ে করা যেতে পারে। চারা লাগানোর প্রথম থেকে নিয়মিত পেস্টিসাইড স্প্রে করলে অ্যাসিড পতঙ্গ দ্বারা রোগ ছড়ায় না। রোগাক্রান্ত জমিতে পেঁপের গাছের ব্রুনিং বন্ধ রাখতে হবে, কারণ কাটা ছেঁড়া স্থান দিয়ে রোগাক্রান্ত সংক্রমণ ঘটে। বাংলাদেশি বিজ্ঞানী ডি মাকসুদুল আলম কর্তৃক প্রযুক্তির মাধ্যমে আবিষ্কৃত নতুন জাতের ক্রস
প্রোটেকশনে আবাদ করলে রোগমুক্ত ফসল উৎপন্ন সম্ভব। এ উল্লেখযোগ্য যে মাকসুদ আলম আমেরিকার হাওয়াই বিশ্ববিদ্যালয়ে পেঁপের জিন রহস্য উন্মোচন করেছেন। তিনি প্রয়াত। প্রাণী রসায়নমূলক ব্যবস্থা। এই এলাকাতে রোগ ছড়িয়ে পড়েছে, সে এলাকাতে পেঁপের চাষ বন্ধ করে দিতে হবে এবং দূরে নতুন এলাকায় রোগমুক্ত চারা দিয়ে চাষ শুরু করতে হবে। ক্রস প্রোটেকশন পদ্ধতিতে উদ্ভাবিত চারা গাছ থেকে ভালো ফল পাওয়া যায়। মৃদু প্রকৃতির PRSV জীবাণুকে প্রাণীদেহে ভাইরাল টিকার মতো উদ্ভিদ প্রাণীকোষে প্রবেশ করিয়ে গাছকে ভাইরাস প্রতিরোধী করা। PRSV সাধারণত উদ্ভিদের মাধ্যমে স্থানান্তরিত হয় না, তবে প্রকটভাবে আক্রান্ত পেঁপের বীজ ব্যবহার করলে তা ইনোকুলামের উৎস হিসেবে কাজ করতে পারে। কাজেই এ ধরনের বীজ ব্যবহার না করা। ট্রান্সজেনিক জাত ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। ফিনগান পদ্ধতি ব্যবহার করে PRSV কোড প্রোটেকশন জিনকে ভ্রূণ টিস্যু সংযুক্ত করে নতুন ট্রান্সজেনিক জাত উদ্ভাবন করা হয়েছে 1990 সালে। ট্রান্সজেনিক জাত দুটি হলো PRSV রেইনবো ও সান আপ। এই ট্রান্সজেনিক জাত GMO PRSV দ্বারা আক্রান্ত হয় না। মানুষের প্রায় 85% ক্যান্সার হয়ে থাকে জেনেটিক মিউটেশনের মাধ্যমে এবং 15% ক্যান্সার হয়ে থাকে ভাইরাস দিয়ে, যেমন লিভার ক্যান্সার, হেপাটাইটিস বি ভাইরাস, লিম্ফোমা বা নেইসোফেরেঞ্জিয়াল ভাইরাস, ইপসেইন বার ভাইরাস, টি-সেল লিউকেমিয়া, হিউম্যান টি-সেল লিউকেমিয়া ভাইরাস, এইনোজেনিটাল ক্যান্সার, প্যাপিলোমা ভাইরাস, ক্যাপসি সার্কোমা, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। ভাইরাল ভেক্টর ও ট্রান্সডাকশন। ভাইরাল ভেক্টর হলো একটি ভাইরাস যার মাধ্যমে কোনো দাতা কোষে অন্য একটি কোষে DNA স্থানান্তর করা যায়। ট্রান্সডাকশন, কোনো একটি কোষে ভাইরাল ভেক্টর ব্যবহার করে নতুন জেনেটিক বস্তু প্রবেশ করানো হলো ট্রান্সডাকশন। ভাইরাসে নতুন কোনো পোষক দেহে প্রবেশ করে সেই কোষে রেপ্লিকেশন এনজাইম ব্যবহার করার ক্ষমতা রয়েছে। বিজ্ঞানীগণ ভাইরাসের ক্ষমতা কাজে লাগাচ্ছেন। মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিন কুসুম ফুলের নিউক্লিয়াসে প্রবেশ করেছে। সেই কুসুম ফুল ইনসুলিন উৎপন্ন হচ্ছে এবং সেখান থেকে ইনসুলিন আহরণ করে চিকিৎসা কাজে ব্যবহার করা হচ্ছে।